এই একটা রিপোর্ট আসলো, সেই রিপোর্টে বললো যে আমাদের 11 ক্লাস উন্নত দেশের 7 ক্লাসের সমান। 1000টা বিশ্ববিদ্যালয়ের নাম নিলে বাংলাদেশ থেকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আসবে না। কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার বয়স বুয়েটের 10 বছর কম হবে, তারা প্রায় 20,000 পিএইচডি ডিগ্রি দিয়েছে। আমাদের শিক্ষা খাত তাহলে কোন পথে চলছে? গ্রেডিং এর স্ফীতি করে আমাদের অভিভাবকদের মনে অনেক আশা আমরা তৈরি করেছি, যে আশা কখনো সফল হবে না। এখন পর্যন্ত এই সরকারের বয়স প্রায় 3 মাসের মতো হতে চললো। 3 মাসে শিক্ষা খাত কোন দিকে যাওয়ার সিগন্যাল দিচ্ছে? জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ দেওয়া হবে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার। পত্রপত্রিকায় রিপোর্ট দেখেছেন বেশ কিছু ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগটাও হয়েছে দলীয় রাজনীতির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেই। তাহলে আবার কি সেই পুরনো ধারাই আমরা চলে আসলাম? আপনি ঠিকই বলেছেন। একজন উপাচার্য, তার যে মেয়াদ, সেটা শেষ করার আগেই যখন তাকে সরিয়ে দেওয়া হয়, অন্যান্য যোগ্য অধ্যাপকরা চিন্তা করেন আমিও যদি এই নিয়োগটা পাই তাহলে আমাকেও তো এইভাবে অসম্মান করে সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সরকারকে চিন্তা করতে হবে কিভাবে আমাদের মধ্যে আস্থার একটা পরিবেশ ফিরে পেতে পারি। শুরু করছি টিবিএসের নিয়মিত আয়োজন জিরো সাম গেম শো। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন আপনাদের সবার পরিচিত মুখ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে আমাদের গেম শোতে স্বাগত। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আমাদের অনুষ্ঠানের নাম যেমন জিরো সাম গেম, তো রাজনীতিতে যখন জিরো সাম, আমাদের পলিটিক্সকে বলা হয় জিরো সাম পলিটিক্স। জিরো সাম পলিটিক্স মিনস উইনার্স টেক্স অল। যারা জিতে তারা সব কিছুই দখল করে নেয়, অতীতেও দেখা গেছে। তো এখন আজ আমরা কথা বলবো আপনার সাথে বিশেষ করে শিক্ষা খাত নিয়ে এবং আমাদের সমাজের উপরে এটার কি প্রভাব বিস্তার করছে সেটা নিয়েও। অতীতেও আমরা দেখেছি যে দল যখন ক্ষমতায় আসছে সেই দলের দলীয় লোকজন শিক্ষা খাতে বা শিক্ষা সেক্টরে, বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে তাদের একচেটিয়া দাপট থাকতো এবং দলীয় রাজনীতিও কিন্তু হতো। আমার যতটুকু মনে পড়ে, অনেক আগে আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম এবং কোনো একটা কাগজে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতাম। তখন এটা 98 সালের দিকে হবে। তখন আমি একটা রিপোর্ট লিখেছিলাম, সেটা শিরোনাম ছিল দলবাজিতেই বেশি লাভ, শিক্ষক রাজনীতি নিয়ে। আজ আমরা কথা বলছি, এখন পরিস্থিতি কেমন? এখন তো আমাদের যে সংস্কৃতি, এটা তো রাতারাতি বদলায়ও না। এর জন্য একটা প্রস্তুতি প্রয়োজন, দূরদর্শিতার প্রয়োজন। বাংলাদেশ 17 কোটি 18 কোটি মানুষের দেশ। এখানে প্রতিনিধিত্ব হবে সর্বস্তরের জনগণের। আমরা যদি বিশেষ একটা গোষ্ঠীকে বাদ দিয়ে দিই তাহলে তো ফলাফল তো ভালো হওয়ার কথা না। কেমন? আমরা জানি আমরা নানা মতের, নানা পথের মানুষ। আমি ভাবতে চাই, বিশ্বাস করতে চাই প্রতিটি রাজনৈতিক দলই বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে চায়। এখন কোনো একটি দল যদি ক্ষমতায় থাকে, অন্য দলের সবাইকে যদি উপেক্ষা করা হয়, অবজ্ঞা করা হয়, তাহলে তো বাংলাদেশ যথেষ্ট ভালোভাবে প্রতিনিধিত্ব পাচ্ছে না। প্রতিটা দলেই স্বীয় ক্ষেত্রে যথেষ্ট উৎকর্ষ অর্জন করেছে, এরকম অনেক মানুষ আছে। তার সেবাটা যদি আমি গ্রহণ না করি, তার সেবা থেকে বাংলাদেশকে যদি আমরা বঞ্চিত করি, তাহলে এটা তো ভালো হবে না, তাই না? আমাদের উচিত, আমাদের যতটুকু সম্পদ আছে, মানুষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পদ, এর সদ্ব্যবহার করা উচিত। এদের মাধ্যমে যাতে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হয়, তার জন্য আমাদের সচেষ্ট থাকা উচিত। আমরা জানি আমাদের দেশের প্রেক্ষিতে যত মেধাবী ছাত্র আছে, তাদের প্রথম দিকের চয়েস হলো
প্রকৌশল কিংবা চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করা, তারা খুবই মেধাবী, তারা অন্য যে কোনো বিষয় পড়তে পারতো কিন্তু। তো বিভিন্ন কারণে দেশের প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এখন আমরা যদি দেখি বাংলাদেশের নেতৃত্বে প্রকৌশলী কিংবা চিকিৎসাবিদদের অংশগ্রহণ কতটা, নিশ্চয়ই আমরা হতাশ হব। নেতৃত্বে তাদের অবস্থান কোথায়? নেতৃত্বে তাদের অবস্থান কোথায়? আমরা হয়তো দেখব যে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে একজন ডাক্তারকে আমরা পাচ্ছি না, সড়ক যোগাযোগ মন্ত্রী হিসাবে আমরা একজন প্রকৌশলীকে পাচ্ছি না। তার যে জ্ঞান, তার যে দক্ষতা, তার সদ্ব্যবহার আমরা করতে পারছি না। শিক্ষামন্ত্রী হিসেবে যাকে পাচ্ছি, সেও যথেষ্ট শিক্ষায় উৎকর্ষ অর্জন করেছেন, এরকম একজন মানুষই তো চাই। শিক্ষায় যথেষ্ট উৎকর্ষ অর্জন করেছেন, তাহলে তো উনি বলতে পারবেন আমাদের কোন পথে হাঁটতে হবে। আমি এই সুযোগে বলি, কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার বয়স বুয়েটের 10 বছর কম হবে, তারা প্রায় 20,000 পিএইচডি ডিগ্রি দিয়েছে এবং আধুনিক কোরিয়ার জননী বলা হয় এই প্রতিষ্ঠানকে। একদিন তাদের হোম পেজে আমি দেখলাম লেখা আছে তারা একজন নোবেল বিজয়ী তৈরি করতে চান। কি সাহসী একটা কথা! অডাসিটি অফ হোপ। হ্যাঁ, নোবেল বিজয়ী তৈরি করতে চান। আমরা কি আমাদের দেশে আদৌ কাউকে তৈরি করতে চাই? আমাদের কি কোনো রকম ক্ষুদ্র ভিশন আছে আমরা এইটা করতে চাই? আমরা চাই না। আমাদের প্রথমে চাইতে হবে। আমাদের শিক্ষা খাত তাহলে কোন পথে চলছে? আমি স্বপ্ন দেখব আমরা ঘুরে দাঁড়াবো, কিন্তু এই গত 55 বৎসরে ঘুরে দাঁড়ানোর বিষয়টা খুব নজরে আসেনি। ঘুরে দাঁড়ানোটা কিভাবে দেখতে হবে? আমরা লিগ অফ নেশনসের সদস্য দেশ। পৃথিবীতে কত কত দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান কোথায়, কোন জায়গায় আমরা আছি? 1000টা বিশ্ববিদ্যালয়ের নাম নিলে বাংলাদেশ থেকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আসবে না, অথচ আমরা পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ। প্রতি 40 জন মানুষের একজন বাংলাদেশে বাস করে। আমরা তো বলতে পারতাম যে 8টি সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় একটা আমাদের দেশে হোক, অথবা 40টির একটি। সেটা তো হচ্ছে না, আর হবেই বা কী করে? এটা যে আমাদের লক্ষ্য, সেগুলো আমাদের কাছে পরিষ্কার নয়। এক সময় আমরা স্কুল কলেজগুলোকে তাদের পরীক্ষার ফলাফল অনুযায়ী র্যাঙ্ক করতাম। আমরা সেই র্যাঙ্ক করাটা বাদ দিয়ে দিয়েছি। ওখানে হিসাবে নাকি কী কী গণ্ডগোল আছে। প্রতিটা দেশেই, এমনকি শ্রীলঙ্কার মতো ছোট দেশেও তার বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্ক করা হয়। আমরা করি না। কিন্তু আমরা জানি পরীক্ষায় যদি শুধু ফেল আর পাস থাকতো, তাহলে এই মাপের ছাত্র আমরা তৈরি করতে পারতাম না যারা গণিতে 100-তে 100 পায়। প্রয়োজন নেই। যখনই এগুলো ছিল যে মার্ক পদ্ধতি, তাই না, সেখানে কিন্তু আমাদের অনেক ছেলেমেয়ে 100-তে 100 পেয়েছে, 99 পেয়েছে, 98 পেয়েছে। তারপরে আমরা একসময় ভাবলাম এই নম্বরের ইঁদুর দৌড়ে যাওয়া ঠিক হবে না, সুতরাং আমাদের গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে আমেরিকার মতো। আমাদের শিক্ষায় বিনিয়োগ এতই কম, নানা রকম প্রণোদনা না থাকলে বাচ্চা কাচ্চারা কি শিখবে? নানা প্রণোদনা থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সেই প্রণোদনা নেই। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম তখন মেরিট লিস্ট প্রকাশিত হতো এবং প্রত্যেক স্কুল কলেজের প্রথম দিকের ছাত্ররা স্বপ্ন দেখতেও তাদের নাম ছাপার হরফে ছাপা হবে। এখন আর সেই সুযোগ নেই। আপনি পড়ালেখা করবেন, আবার একই সাথে আপনি হিরো হবেন, দুটো একসাথে হবে না। এখন আমরা জিপিএ পাস পদ্ধতি চালু করেছি। এই জিপিএ পাস, একটি বোর্ডে 1,70,000 ছাত্র জিপিএ পাস পায়। বলুন, এই সংখ্যাটা এতই বড়,
এই ছাত্ররা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাবে না। বাবা মা হয়তো ধরে নেবে তার মেয়েটা ডাক্তার হবে, সে হয়তো নার্সিংয়েও চান্স পাবে না। সুতরাং এই ইনফ্লেশন করে, মানে গ্রেডিংয়ের স্ফীতি করে আমাদের অভিভাবকদের মনে অনেক আশা আমরা তৈরি করেছি, তো যে আশা কখনো সফল হবে না। কেমন, যেখানে শিক্ষায় বিনিয়োগ যথেষ্ট কম, পূর্ববর্তী সরকারের আমলে ছিল 1.7% জিডিপির, যেটা এমনকি আর্মি যে সমস্ত দেশ চালায় সেখানেও এর থেকে বেশি, যেসব দেশের সামরিক শাসন সামরিক শাসন সেখানেও এর থেকে বেশি। আমরা হলো খুবই খুবই কম। আপনার একটা জিনিস ভাবতে হবে, আমি একটা পরিসংখ্যান বলি, একটু বেশি কথা বলা হয়ে যাবে কিন্তু এটা লক্ষণীয়। পৃথিবীর গড় জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে 50 থেকে 53 জন। আফ্রিকার জনঘনত্ব একই রকম, 50 থেকে 55। ইউরোপের জনঘনত্ব একটু বেশি, 70 থেকে 75। আমেরিকাসের জনঘনত্ব বেশ একটু কম, 20 থেকে 23। এই গড়টা উপরে তোলার জন্য এশিয়ার জনঘনত্ব হলো পৃথিবীর গড়ের 3 গুণ, 150 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর এশিয়ার গড় এত বড় করার জন্য সাউথ এশিয়ার গড় হলো এরও 3 গুণ, কারণ 400 থেকে 450। আর 450, এই সাউথ এশিয়ার গড় 450 আনার জন্য বাংলাদেশের বিশাল অবদান আছে। আমরা হলো এরও 3 গুণ, 1200 থেকে 1300 প্রতি বর্গ কিলোমিটারে। মানব সন্তানের মস্তিষ্ক 1200 থেকে 1300টি আছে। সেটা এখন আমাদের কাছে সম্পদ হিসেবে আছে না বার্ডেন হিসেবে আছে? এখন রাইট, ঠিকই বলেছেন। আমরা বলে থাকি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার হলো মানুষের মস্তিষ্ক। তো সেই মস্তিষ্ক যখন একটা মানব শিশু ভূমিষ্ঠ হয়, তার মস্তিষ্ক তো অত ডেভেলপ থাকে না, হ্যাঁ, এটার বিকাশ ঘটাতে হয়, তাকে প্রশিক্ষণ দিতে হয়। প্রশিক্ষণ দিতে দিতে একজন আলবার্ট আইনস্টাইন হয়ে যায়। প্রশিক্ষণ খুব দরকার। তাহলে আমরা যদি চাই এই যে আমাদের বিশাল জনগোষ্ঠী, এখানে আমরা যদি মূল্য সংযোজন করতে চাই, শিক্ষাকে অনেক গুরুত্ব দিতে হবে। আপনার পরিবারে 100 মণ পাট আর 1 মণ ধান আছে, আপনি কোথায় মূল্য সংযোজন করবেন? নিশ্চয়ই চেষ্টা করবেন পাটে, সেটা 100 দিয়ে গুণ হবে। আমাদের দেশেও তাই। আমাদের অতিরিক্ত সম্পদ কোনো কিছু নাই, একমাত্র মানুষ হলো আমাদের উদ্বৃত্ত। এখন দেশের অর্থনীতির উপর এটা বোঝা হয়ে আছে, কারণ এই মানুষগুলো যথেষ্ট দক্ষ না। তাইওয়ান, কোরিয়া, সিঙ্গাপুর কিংবা জাপান, সিঙ্গাপুর একসময় ফিশিং ভিলেজ ছিল, মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। মালয়েশিয়া তো তাকে ডিভোর্স করেছে। হ্যাঁ, রাইট। সেই সিঙ্গাপুর কি উচ্চতায় উঠে গেছে। ভূমি কিন্তু বেশি নাই, আবাদযোগ্য জমি নাই। তারা শুধুমাত্র জ্ঞান এবং দক্ষতার উপর ভর করে এদিকের কার্গো ওদিকে নিয়ে তারা কত ধনী হয়ে গেছে। ওদের 2টি বিশ্ববিদ্যালয় আছে, এই 2টি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ে আছে। ওদের মানুষ হয়তো কত হবে, 60 লক্ষ 70 লক্ষ মানুষ হবে, তার থেকে 2টি বিশ্ববিদ্যালয়। আর 17-18 কোটি মানুষের দেশ থেকে কতগুলো আছে? নাই। তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া, এখানে বিনিয়োগ করা। একটা চৈনিক প্রবাদ আছে, 1 বৎসরের জন্য যদি বিনিয়োগ করেন শস্য ফলান, 10 বৎসরের জন্য যদি করেন বৃক্ষরোপণ করেন, 100 বৎসরের জন্য যদি করেন তাহলে শিক্ষায় বিনিয়োগ করেন। তাহলে সেই শিক্ষায় বিনিয়োগ আমরা যথাযথভাবে করিনি।
এখন বাংলাদেশে যে অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, গত 5 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, অনেক পরিবার দারিদ্র্যসীমার নিচে পড়ে গেছে, শিক্ষার উপরে প্রভাব পড়েছে, হেলথের উপর প্রভাব পড়েছে। এই অর্থনৈতিক সংকট বের হয়ে আসতে হলে তো মানুষের কাছেই আপনাকে আবার আসতে হবে। এই মানবকে যদি সম্পদে পরিণত করতে না পারি, তাহলে তো এই অর্থনৈতিক সংকট থেকে আমাদের আসলে সাস্টেইনেবল কোনো মুক্তিও মিলবে না। আপনি যথার্থই বলেছেন যে মানুষকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে না পারি, আমাদের ভবিষ্যৎ পরিষ্কার না। আপনি জানেন আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যে অনেক অনেক মানুষ যায়, প্রায় 1 কোটি মানুষ হয়তো এদিকে চাকরির উদ্দেশ্যে যায়। তাদের যদি আমরা কিছুটা ভাষা জ্ঞান দিতে পারতাম, হাতে কলমে যদি তারা কাজ করতে পারতো, পানির কাজ, অন্যান্য কাজ, বিদ্যুতের কাজ, এগুলো যদি করতে পারতো, তারা কিন্তু অনেক বেশি আয় করতে পারতো। আমি কোনো একটি প্রতিবেদন পড়েছিলাম যে মধ্যপ্রাচ্যে যারা যায় তার মধ্যে বাংলাদেশের মানুষই সবচেয়ে কম বেতন পায়। জি জি। অথচ এদেরকে যদি আমরা এই শিক্ষাগুলো দিতে পারতাম, ভাষা জ্ঞান, কেমন আরবি ভাষায় কথা বলতে পারে, কিছু ইংলিশ বলতে পারে, কিছু ইংলিশ বলতে পারে, আর কিছু টেকনিক্যাল কাজ যদি করতে পারতো, তাহলে তারা কিন্তু অনেক বেশি বেতনে চাকরি করতে পারতো। এটা শুধু ওই দেশেই নয়, আমি জানি অস্ট্রেলিয়াতেও তাদের কিন্তু এগুলোর দরকার। এই হাতে যারা কাজ করতে পারে তাদের যথেষ্ট অভাব। কিন্তু আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারতাম, ভাষা জ্ঞানটা দিতে পারতাম, প্রযুক্তি কিছুটা শেখাতে পারতাম, টেকনিক্যাল বিষয়গুলো শেখাতে পারতাম, ওরা কিন্তু অনেক বেশি বেতনে চাকরি করত। গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় আপনি দেখেছেন শিক্ষা প্রতিষ্ঠানে একরকম অবস্থা বিরাজ করছিল। তখন অটোপাসেরও একটা ব্যবস্থা হয়েছিল। তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হলো। এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষা খাতে তারা অগ্রাধিকার দিবেন, এমনকি বলা হচ্ছে জিডিপি 5% পর্যন্ত বরাদ্দও দিবেন। তো এখন পর্যন্ত এই সরকারের বয়স প্রায় 3 মাসের মতো হতে চললো। এই 3 মাসে শিক্ষা খাত কোন দিকে যাওয়ার সিগন্যাল দিচ্ছে? আমি কোথাও দেখেছিলাম যে জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ দেওয়া হবে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার যদি প্রকৃতপক্ষেই আমরা এই কাজটি করতে পারি। তো তার জন্য তো যথেষ্ট পরিকল্পনা করা দরকার। শুধু 5% বললে তো হবে না, কিভাবে, কোথায় এই অর্থটা ব্যয় হবে, কিভাবে ব্যয় হবে, সেই ব্যয়ের সক্ষমতা আছে কিনা, সেই ব্যয়ের সক্ষমতা আমাদের আছে কিনা, এগুলো সব কিন্তু দেখতে হবে। দেখেন, আপনি নিশ্চয়ই একমত হবেন যে ছেলেমেয়েরা কখন পড়ালেখা করে? সামনে পরীক্ষা থাকলে তারা পড়ালেখা করে, কারণ পরীক্ষার নম্বর কম, ফেল করা ইত্যাদি, তাই না? আমরা বেশ কয়েকবার অটো পাস দিয়ে ফেললাম, কখনো করোনার সময়, আর 24-এর গণ আন্দোলনের পরে হয়তো কিছু ছেলে মেয়ে গেল সেক্রেটারিয়েট ভবনে, সচিবালয়ে গেল, এবং তারা বলল তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পরীক্ষা দিতে পারবে না। তা আমাদের এটাও তো দেখতে হবে, ওই একই সময় নটরডেম কলেজের ছাত্ররা কিন্তু রাস্তায় নেমেছিল, মিছিল করেছিল, পরীক্ষা দিতে চেয়েছিল। আমরা 15-20 লক্ষ ছাত্র হলো পরীক্ষার্থী, তাদের অন্য কারো কোনো রকম মতামত আমরা গ্রহণ না করেই একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। কারণ পরীক্ষা দেবে 15-20 লক্ষ ছাত্র, আমরা 400-500 ছাত্রের কথা শুনে এরকম একটা হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া, সেটাও তো যথাযথ হলো না। কারণ আমরা জানি পরীক্ষা যখনই ছেলেমেয়েরা জানবে পরীক্ষা হবে না, তারা আর পড়ালেখা করবে না, এটাই স্বাভাবিক, তাই না? সুতরাং এই যে পড়ালেখা করার অনীহা ছাত্রদের মধ্যে, পরীক্ষা ভীতি তো একটু থাকবেই, কিন্তু তারপরে পরীক্ষা না দিলে তো তাদের জ্ঞানার্জনটা হবে না, জ্ঞানের বিকাশ হবে না, দক্ষতা অর্জন হবে না, আমাদের দেশটা পিছিয়ে পড়বে, অন্যান্য দেশের সাপেক্ষে আমরা পিছিয়ে পড়ব। এই একটা রিপোর্ট আসলো, সেই রিপোর্টে বললো যে আমাদের 11 ক্লাস উন্নত দেশের 7 ক্লাসের সমান, তার মানে আমরা পিছিয়ে পড়ছি, তাই না? এটা আমাদের বিচলিত হওয়ার কথা। কীভাবে আমরা এগিয়ে যেতে পারি, না আমাদের শিক্ষাকে আরও জোরদার করতে পারি, সেই চেষ্টাটা করা দরকার। প্রয়োজন বোধে প্রযুক্তিকেও ব্যবহার করা যেতে পারে। আমাদের এত ছাত্র সংখ্যা এত বেশি, এবং সর্বত্র ভালো মানের শিক্ষক আমরা হঠাৎ করে দিতে পারবো না, এটা সম্ভব না। গ্রামাঞ্চলে অত্যন্ত দামি শিক্ষক আমরা পাঠাতে পারবো না। আমরা তো একটি কাজ করতে পারতাম, সেটা হলো একটা শিক্ষা চ্যানেল যদি থাকতো, সেই চ্যানেলের মাধ্যমে অত্যন্ত দামি দামি স্যারদের দিয়ে
রীতিমতো রুটিন করে বিভিন্ন বিষয় পড়াতে ভিডিও পারতাম। করে এই প্রস্তাব আপনি আমার একটা শোতে বেশ কয়েক মাস নির্বাচনের আগে এসেছিলেন, তখনও বলেছিলেন, তখন কেউ এটা নজরে হয়তো নেয়নি। আপনি প্রসঙ্গটা আবারও উত্থাপন করেছেন। আমরা আশা করব এখন নতুন সরকারে যে আছে তারা চাচ্ছেন শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনতে। সেই ব্যাপক পরিবর্তনের কোনো হাওয়া লাগছে কিনা? এই যে স্কুল কলেজ, প্রত্যেকটা স্কুল কলেজে একটা কিংবা দুইটা টিভি রুম থাকলে কিন্তু এই কাজটা করা যায় সম্ভব। এবং টিভি টেকনোলজি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আছে, কোনো বিষয় না, তাহলে এটা আমরা করতে পারি। সবচেয়ে ভালো স্যার পড়াবেন, ছাত্রদের তো এমনিই একটা আপলিফটিং হবে না। আমি দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের পাঠদান থেকে উপকৃত হচ্ছি। আমরা সব জায়গায় তো ভালো ভালো স্যারদের এখনো দিতে পারবো না, আমরা তো জানি এটা সম্ভব না। হঠাৎ করে আমরা এই কাজটা করতে পারবো না। একসময় কথা হচ্ছিল যে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো দেওয়া হবে, সেটা তো দেওয়া হয় নাই। আমার মনে হয় যে এখন যে কথাটা বলা হচ্ছে যে শিক্ষায় 5% বরাদ্দ দেওয়া হবে জিডিপির, এটা নিয়ে উঠে পড়ে লাগা উচিত। কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যটা আমাদের থাকা উচিত। আর আরেকটি বিষয়, শিক্ষা উৎকর্ষ খুবই জরুরি। আমরা জানি আমাদের দেশে এত এত মানুষ, তারপরে বিদেশি পরামর্শক আর বিশেষজ্ঞের সংখ্যার কিন্তু কমতি নাই। প্রচুর বিদেশি পরামর্শক এবং বিশেষজ্ঞ আমাদের দেশে কাজ করছে, তারা অনেক অনেক টাকা নিয়ে যাচ্ছে। আজ থেকে 15 বছর আগে প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদনে দেখেছিলাম 35,000 কোটি টাকা বিদেশি বিশেষজ্ঞ এবং পরামর্শক প্রতি বছর নিয়ে যায়। সেই সংখ্যা হয়তো 1 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। আমাদের তো চেষ্টা করতে হবে, এত এত মানুষ, আমাদের দেশের কাজ আমাদের করতে হবে, আমাদের করতে পারতে হবে, তাই না? সেই লক্ষ্যে আমাদের অগ্রসর হতে হবে। কি ধরনের বিশেষজ্ঞের আমাদের অভাব, সেই জ্ঞানটা আমরা কোত্থেকে লাভ করতে পারি, কিভাবে তাদের প্রশিক্ষণ দিতে পারি, এর জন্য একটা বিরাট কর্মপরিকল্পনা লাগবে। হঠাৎ করে তো এটা হবে না। এই যে স্যার শিক্ষা নিয়ে কথা বলছিলাম, আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে সাফল্যের থেকে ব্যর্থতার পাল্লা ভারী, আমরা সামনের দিকে না গিয়ে এগিয়ে পিছনের দিকে পশ্চাৎমুখী হয়ে গেছি। এইটার ফলে আমাদের সমাজের উপরে, সমাজ জীবনের উপরে প্রভাবটা কি? সমাজ এই যে জীবনে এখন এত অস্থিতিশীলতা, হানাহানি, বাচ্চাদের রেপের খবর শোনা যায়, আপনার মেরে ফেলার খবর শোনা যায়, হত্যার খবর শোনা যায়, এটা শিক্ষার সাথে কোনোভাবে কানেক্টেড কিনা সমাজে? দেখুন, যে কোনো কারণেই হোক, আমরা যদি সরকারি এবং অথবা বেসরকারি কোনো সম্পদ অনিষ্ট করি, সেটা নিশ্চয়ই ভালো না, তাই না? আমাদের মনটা যদি এতটা আলোকিত হতো, দেশকে অগ্রসর করার জন্য দেশের কোনো সম্পদ বিনষ্ট করা যাবে না, এটা খুবই সহজ। এই কাজটা করা অন্যায় হবে। আমাদের দেশে তো এটা হর হামেশা হচ্ছে। তার মানে আমাদের মনের ভুবনটা এতটা আলোকিত না, আমরা প্রকৃত শিক্ষা লাভ করি নাই। তাহলে যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়, বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের মনের ভিতরে কি কোন আলো কাজ করে? না, তাদের মনে অন্ধকার, কোনো সন্দেহ নাই। তাদের মন অন্ধকার এবং তারা অত্যন্ত শক্তিশালী মানুষ, ক্ষমতাবান মানুষ। এই জন্য তারা আরও বড় মাপের খারাপ কাজটা করতে পারে। তবে মানে সার্বিকভাবে আমাদের দেশে ভালো আর মন্দের যে ব্যবধান, এই ব্যবধানগুলো আমাদের কাছে খুব পরিষ্কার না। আমি আরেকটু উদাহরণ দিয়ে আমি বলি যে উন্নত দেশে সেসেম স্ট্রিট নামক একটা প্রোগ্রাম দেখে বাচ্চারা বড় হয়। ওই বাচ্চারা জানে এই কাজটি ভালো, এই কাজটি খারাপ, ওরা এই ব্যবধানটা দেখতে পারে। আমাদের দেশে অনুরূপ প্রোগ্রাম হয়তো নাই, কিংবা একটা প্রোগ্রাম মনে হয় চলছিল, একটা প্রোগ্রাম হচ্ছিল বাচ্চাদের জন্য। এগুলো আরও বেশি করতে হবে, আমাদের বাচ্চারা যাতে ভালো মন্দ বুঝতে পারে। আমার ছোটোবেলায় আমি যখন একটা সেতু পার হতাম, লেখা থাকতো এই সেতু একজন উদ্বোধন করলেন, তার সম্পর্কে আমি খারাপ কিছু জানতাম না। আজকাল আমাদের ছেলেমেয়েরা দেখে একটা সেতু পার হওয়ার সময় এই সেতু ব্রিকলেইং করলেন একজন, অথবা উদ্বোধন করলেন যিনি, উনি হয়তো এখন জেলে আছেন। ফলে আমাদের বাচ্চারা খুবই কনফিউজড, ভালো কি মন্দ কি এগুলো নিয়ে আমাদের খুব স্বচ্ছ পরিষ্কার ধারণা নাই। সমাজের উপরে এটার প্রভাব কি? খুবই নেতিবাচক প্রভাব। এই যে এখন যত রকম অনাচার হয়ে গেল, এগুলো শিক্ষা দীক্ষার অভাবের কারণে।
আমাদের মধ্যে শিক্ষার মাত্রা খুবই কম। যে কেউ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি ওই লোকটা খারাপ, এটা তো অন্যায়। এটা একটা আমাদের সিস্টেমের মধ্যে আসতে চিন্তা হবে। ভাবনার ভিতরেও তাহলে জিরো সাম গেম কাজ করে, হ্যাঁ, মানে Exactly. উইন উইন সিচুয়েশন আমরা যেতে চাই না, না, এটা একজনকে যেতে চাই না। ডিফিট করে একজনকে বিনাশ করে আমি আমার উত্থান দেখতে চাই। জি, জি। এটাই কি এখন আমাদের সমাজের মূল? দুর্ভাগ্যজনকভাবে এটাই হয়েছে। তবে আমি বর্তমান সরকারকে আমি বলবো যে আমরা নানা কিছুর পরে একটা উত্তরণ হয়েছে, একটা রাজনৈতিক দল এখন ক্ষমতায় আছে। আমার মনে হয় গোটা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, এমন কাজ আমরা করব না যেটা জাতির জন্য অকল্যাণকর হয়, অমঙ্গলের হয়। আমরা আমাদের কোনো রকম সম্পদ বিনষ্ট করব না, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। এই সমস্ত কিছুতে আমাদের অবশ্যই একপথ ঐকমত্য খুবই প্রয়োজন। যে এই দেশ অনেক সমস্যায় পড়া একটা দেশ, আমাদের অনেক ঋণধারও আছে, অনেক অনেক মানুষ, ক্ষুদ্র ভূমির থেকে যে শস্য ফলানো হয় সেই শস্যে আমাদের সবার চলার কথা না। বিদেশ থেকে আমরা যে পরিমাণ আমদানি করি সেই আমদানির পয়সাটা আমাদের দিতে হবে। সুতরাং আমাদের ওই দক্ষতাটা অর্জন করতে হবে। যেমন ওয়ালটন কোম্পানির মধ্যে আমাদের দাঁড়িয়ে গেছে, আরও এরকম নিশ্চয়ই অনেক কোম্পানি আছে। এরা দাঁড়াচ্ছে, এরা যদি আরও বড় হয়, আমাদের দেশে যত ফ্রিজ আমরা ব্যবহার করব, আমরা আমাদের দেশের কোম্পানির ফ্রিজ ব্যবহার করব, ওয়াশিং মেশিন ব্যবহার করব, টিভি ব্যবহার করব। যত বেশি ব্যবহার করব আমাদের ছেলেমেয়েরা তত বেশি চাকরি পাবে। আর এই যে গর্বের সাথে বলতে পারবো এটা আমার দেশের তৈরি। বিদেশি উৎপাদিত পণ্য ব্যবহার করে কোনো আনন্দ নেই। কেমন, আমি তো ওটা তৈরি করি নাই, আমি তৈরি করতে পারলে এটা আমার একটা সাফল্য, তাই না? আমি উৎসাহিত বোধ করি, আমার মধ্যে একটা আস্থা আসে। আপনি যেমনটা বলছিলেন, যেটা হলো আমাদের ছেলেমেয়েরা কনফিউজড। তো আমি জেনজির সাথে বেশ কথাবার্তা বলি, মাঝে মধ্যেই বলি, আমার ছেলেও একজন জেনজি। তো এদের ভিতরে এক সময় যতটুকু আশাবাদ কাজ করতো, জুলাই অভ্যুত্থানের কথাই যদি বলেন, যে আমরা এরকম একটা স্বৈরশাসককে দেশ থেকে দূর করতে পেরেছি, এখন আমরা নতুন যাত্রায় শুরু করব, তার 6 মাস 1 বছরের ভিতরেই তাদের সেই আশাবাদ আবার হতাশায় পরিণত হয়েছে। সেই জেনারেশন কিন্তু এখনো আছে। অনেকেই দেশ ছেড়ে চলে গেছে, অনেকে চলে যাওয়ার চেষ্টা করছে, অনেকেই আর দেশ নিয়ে খুব বেশি ভাবতে চায় না। এই যে আপনি যেমনটা বলছিলেন কনফিউজ, এইটা থেকে মুক্তি বা উত্তরণের উপায়? আপনি ঠিকই বলেছিলেন। একটা মানে জুলাই অভ্যুত্থানের সময়, জুলাইতে যা আন্দোলন হলো, সেই আন্দোলনে আমরা অনেকেই স্বপ্ন দেখেছি দেশটা আবার সঠিক পথে ধাবিত হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখতে পারি নাই। তো এখন আমরা নতুনভাবে স্বপ্ন দেখতে চাই। আমি আশা করি আমাদের নতুন সরকার যেহেতু জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ দেবেন, নিশ্চয়ই শিক্ষাকে অনেক গুরুত্ব দেবেন। এর জন্য যথেষ্ট ভালো কর্মপরিকল্পনা লাগবে। সেগুলো কি করছে? সেই কর্মপরিকল্পনা কি প্রণয়ন চলছে? আমি আশা করি। আপনি একজন এক্সপার্ট হিসেবে কখনো আপনার সাথে কি কোনো কনসালটেশন হয়েছে? আমাদের দেশে তো অনেক নামকরা অধ্যাপক আছেন। আমি আশা করি কেউ না কেউ এই অনেকেই তো আপনার পরিচিত। কর্মপরিকল্পনা আশা করি বর্তমান সরকার করছে। এটা মনে রাখতে হবে, আমরা যদি প্রকৃত শিক্ষিত না হই তাহলে দেশের অবস্থা এ পর্যন্ত যা হয়েছে আরও খারাপ হতে থাকবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি দেখবেন আমাদের দেশে যারা অশিক্ষিত মানুষ, যারা মধ্যপ্রাচ্যে যায়, ওরাই বরং দেশের অর্থনীতিকে কিছুটা সচল রাখে। আর শিক্ষিত মানুষ তারা বিদেশে যায়, দেশের ধন সম্পদ বিক্রি করে চলে যায়। সুতরাং গড়ে অশিক্ষিত মানুষের অবদানই বেশি। তাহলে শিক্ষা আমাদের কি দিল? হ্যাঁ, তা বুঝতে হবে। তা আমরা যথাযথ শিক্ষা লাভ করতে পারছি না। এখানে গুণগত পরিবর্তন আনতে হবে। মানবিক মূল্যবোধ যাতে জেগে ওঠে আমাদের ছেলে মেয়েদের জন্য। এর জন্য যা যা করা দরকার, যেমন এই যে আমি যে বাইরের একটা প্রোগ্রামের কথা বললাম না, সিসেম স্ট্রিট না, এই ধরনের প্রোগ্রাম
টেলিভিশনের মাধ্যমে আমাদের ছাত্রদের জন্য চালাতে হবে, নিয়মিতভাবে চালাতে হবে, যাতে ওদের মনে ভালো আর মন্দের পার্থক্যটা ওরা ধরতে পারে যে এটা ভালো এবং এটা খারাপ। এখন একটা কথা বলা হয়ে থাকে, যেটা গত অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় এটার আরো বেশি দেখা দিয়েছে, ছাত্র শিক্ষক সম্পর্কের একটা চরম অবনতি ঘটেছে। দুর্ভাগ্যজনকভাবে তাহলে এই অবনতিতে থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন, তাহলে যে কথা বলছেন প্রকৃত শিক্ষা, সেটাই আমরা কিভাবে জানব? আপনি যথার্থই বলেছেন। বিশেষ করে ওই আন্দোলনে যেখানে আমাদের ছাত্রদের অত্যন্ত ভালো ঈর্ষণীয় অংশগ্রহণ ছিল, তারপর আমরা তাদেরকে শ্রেণীকক্ষে নিয়ে যেতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তাদেরকে আবার শ্রেণীকক্ষে ফেরত আসতে হবে। তাদেরকে বিনয়, ভদ্রতা, নম্রতা, বয়স্ক মানুষের প্রতি সম্মানবোধ, এগুলো কিন্তু ফিরিয়ে আনতে হবে। কেমন শুধু উপরের দিকে তাকালে চলবে না, বৃক্ষ ফলভারে নত হয়। কেউ যদি উপরের দিকে তাকিয়ে কথা বলে, তাকে ধরে নিতে হবে তার ফলটা কম। কেমন আমাদের দেশে কিন্তু এটা কখনো ছিল না যে শিক্ষকদের অবহেলা করা, অবজ্ঞা করা, শিক্ষকদের মারধর করা, এই জিনিসগুলো কিন্তু ছিল না। আমাদের সেই যে কাঠামো, যেখানে বয়স্ক মানুষদের আমরা সম্মান করি, সেই কাঠামোতে ফিরে যেতে হবে। সমাজেও কি সেই কাঠামো আছে এখন? ক্ষতিগ্রস্ত হয়েছে, এত বড় একটা আন্দোলন হয়েছে, তাতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট মানুষগুলো, ছাত্রছাত্রীরা, অল্প বয়স, তাদের এখনো জ্ঞান বুদ্ধি তত বাড়ে নাই না। তো হঠাৎ করে তারা দেখলো যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে। এটা শুধু তাদেরও দোষ না, আমরা যাদেরকে ভাবিয়েছে যে তোমরা গুরুত্বপূর্ণ, এটা আমাদেরও। আপনি নোবেলের কথা বলছিলেন, নোবেল বিজয়ের কথা বলছিলেন, কিন্তু ওই সময় তো একজন নোবেল বিজয়ী নেতৃত্ব দিয়েছিলেন সরকারের। আমাদের তো একজন নোবেল বিজয়ী আছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে আর কি বলবো, তবে এটা ঠিক, এটা আমাদের মনে রাখতে হবে যে নোবেল পুরস্কারের মতো একটা পুরস্কার আছে, এর জন্য অনেক মানব সন্তান জ্ঞান এবং দক্ষতায় অনেক উচ্চতায় উঠে যায়, মানে ইনডাইরেক্টলি। কেমন তা আমাদের দেশে শিক্ষায় নানা রকম প্রণোদনা দিতে হবে, তাহলে আমরাও এরকম উন্নত মানের। আমাদের দেশের ক্লাসরুম, আপনি এখনো ক্লাসরুমে আছেন, আমাদের দেশের ক্লাসরুম কতটা উন্মুক্ত, ওপেন মাইন্ডেড স্টুডেন্টদের জন্য, টিচারদের জন্য? বিশেষ করে এই সময় তো উন্মুক্তভাবে আর কেউ কথা বলতে পারছে না, নানা ভয়ভীতি কাজ করছে। আগে শিক্ষকরা যেভাবে কথা বলতে পারতো, উপদেশ দিতে পারতো, কোনো বিষয়ে আলোচনা করতে পারতো, এখন তো তারা একটু শঙ্কায় থাকে, আমি এই কথাটা বলবো কিনা, তাই না? একটা ভয় থাকে রাজনৈতিক ভয়, একটা ভয় থাকে ধর্মীয় ভয়। এই শঙ্কা। সায়েন্সের ক্লাসে কথা বলতে গেলে তো আপনার ভিতরে যদি ধর্মীয় ভয় কাজ করে, তাহলে আপনি সায়েন্সের ক্লাসে কতটুকু ওপেন কথা বলতে পারবেন? সুতরাং নানা শঙ্কার মধ্যে এই শিক্ষার বিনিময়টা যথাযথ হয় না। আমার মনে হয় এখানে গোটা সমাজকে এগিয়ে আসতে হবে, যাতে আমরা আমাদের সেই যে পরিবেশ, সেই পরিবেশ ফিরে আনতে পারি, যেখানে সেটা ক্লাসরুম থেকে শুরু হতে পারে। ক্লাসরুমের থেকে শুরু হতে। ছাত্ররাও তো প্রশ্ন করতে চায় না, ছাত্ররা প্রশ্ন করতে চায় না, এটাও ঠিক। তবে আমার মনে হয় যে ক্লাসরুমের থেকে এটা করতে হবে। আমাদের স্যারদেরকে আরেকটু সক্রিয় হতে হবে, আরেকটু বোঝাতে হবে আমাদের ছেলেমেয়েরা, তাদের উপর একটা বিরাট আন্দোলন, একটা অত্যন্ত বড় প্রভাব বিস্তার করেছে, কিন্তু তাদের নিজের জীবন যদি তারা গড়তে চায়, তাদেরকে আবার শিক্ষায় ফিরে আসতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সুতরাং তাদেরকে আবার শিক্ষায় ফিরে এখন আসতে হবে। অনেক শিক্ষকই ছাত্রদের পরামর্শ দিয়ে থাকে। আমি যেমনটা বলছিলাম যে আমার ছেলে একজন জেনজি, তার স্কুলের টিচার তাকে পরামর্শ দিল যে পরীক্ষায় পাবলিক এক্সামের সময় পলিটিক্যাল যে প্রশ্নটা আসবে ইতিহাস থেকে, তুমি এটাকে এসকেপ করে চলে যাবা, কারণ তুমি এই ইতিহাস লিখতে গিয়ে 71-এর ইতিহাস, এখানে বঙ্গবন্ধু আসতে পারে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসতে পারে, তুমি তোমার অ্যানালাইসিস তোমার মতো লিখলা, কিন্তু এটা যদি যে টিচারের কাছে যাচ্ছে তার যদি
সে যদি অন্য পলিটিক্সের পন্থী হয়ে থাকে, তাহলে তুমি যতই অবজেক্টিভলি লিখো তোমাকে 0 মার্ক দিতে পারে। এই ভয় থেকে স্টুডেন্টদেরই বা কিভাবে মুক্ত করবে? এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় আমাদের শিক্ষকদেরও আমাদের যে নিজেদের যে মত, এর ঊর্ধ্বে উঠে ছাত্রদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি এটা করি, তারপরে আমরা শিক্ষকের মর্যাদাটা রাখলাম না। আমাদেরকে উন্মুক্ত মনের অধিকারী হতে হবে। যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে, তাকে সম্মান জানাতে হবে। ভিন্ন মত প্রকাশিত হোক। ভল্টেয়ার বলেছে, তাই না, যে তোমার সাথে একমত নাও হতে পারি, হ্যাঁ, তোমার মতের সাথে আমার মতের মিল যদি নাও হয়, তোমার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমি জীবন দিতে পারি। কিন্তু এখন আমাদের শিক্ষকরা তো মত প্রকাশ করতে পারেন, মত প্রকাশের পরের স্বাধীনতা নেই, আর পরের স্বাধীনতা নেই। আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। এখন আমার জাতিকে, দেশকে এগুলো বুঝতে হবে, সরকারকে এগুলো বুঝতে হবে। এখান থেকে সঠিক পথে আমাদের ফেরত আসতে হবে। একটা দেশ, অনেক অনেক মানুষ, আমরা ঠিক আপনি শিক্ষকের মর্যাদার কথা বলছিলেন। শিক্ষকের মর্যাদা নিয়ে গ্লোবাল ইন্ডেক্সও প্রকাশিত হয়। আমি কয়েক বছর আগে বেশ এটা ঘাটাঘাটি করে দেখেছি যে চীনেও যতটা উপরে শিক্ষকের মর্যাদা, বাংলাদেশে হচ্ছে অনেক 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 নিচে। এবং ওইখানে আর্গুমেন্টটাই এরকম হচ্ছিল যে যদি আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধি চান, শিক্ষকের মর্যাদা এনশিওর করেন। দেখেন কত সুন্দর একটা কোরিলেশন আছে, তাই না? এর সাথে এর কোরিলেশন আছে। আমি একবার তাইওয়ানে গিয়েছিলাম ভিসা ছাড়া। ওইখানে একজন প্রফেসরের কথা ভিসা দিয়ে দিল, জাস্ট একজন প্রফেসরের একটা চিঠি। আমাদের এখানে তো মন্ত্রীর কাছে দৌড়াতে হতো। হ্যাঁ, রাইট। মানে অন্তত শিক্ষকের ইয়েতে হতো না, হয়তো পুলিশ অফিসারের ইয়েতে হতে পারে, কিন্তু শিক্ষকের কথাই তো হতো না, তাই না? তা আমি তারপরে বলবো, আমাদের দেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, এত এত ছাত্র, আমাদেরকে যেটা করতে হবে, নানা রকম প্রণোদনা দিতে হবে, ছাত্রদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা ভালো পাঠদান করে, দক্ষ হয়। বিভিন্ন বিষয় অলিম্পিয়াড প্রতিযোগিতা চালু করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যাতে আন্তর্জাতিক মানের হয়, আমাদের ভেতরে তাদেরকে র্যাঙ্ক করা উচিত। র্যাঙ্কে যদি কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পিছনে পড়ে, তারা আবার চেষ্টা করবে তারা যাতে সামনে যেতে পারে। স্কুল কলেজের জন্য একই কথা প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত আমরা মূল্যায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই উৎকর্ষ অর্জনের কোনো সুযোগ নেই। শুরুতে যেমনটা বলছিলাম যে 1998 সালের দিকে আমি কোনো একটা রিপোর্ট করেছিলাম, সেটার শিরোনাম ছিল দলবাজিতেই বেশি লাভ। তো সেই দলবাজি তো এখনো চলছে। সেই দলবাজি থেকে কি মুক্তি পাওয়ার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা? আপনি সম্প্রতি পত্রপত্রিকায় রিপোর্ট দেখেছেন, বেশ কিছু ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে, এবং সেই নিয়োগটাও হয়েছে দলীয় রাজনীতির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেই। তাহলে আবার কি সেই পুরনো ধারাই আমরা চলে আসলাম? আপনি ঠিকই বলেছেন। একজন উপাচার্য, তার যে মেয়াদ, সেটা শেষ করার আগেই যখন তাকে সরিয়ে দেওয়া হয়, অন্যান্য যোগ্য অধ্যাপকরা চিন্তা করেন, আমিও যদি এই নিয়োগটা পাই, তাহলে আমাকেও তো এইভাবে অসম্মান করে সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সরকারকে চিন্তা করতে হবে, কিভাবে আমাদের মধ্যে আস্থার একটা পরিবেশ ফিরে পেতে পারি। শুধু এক গোষ্ঠীর অধ্যাপকরাই ভালো নয়, যারা ভিন্ন মতাবলম্বী তাদের মধ্যে তো ভালো মানুষ আছে। কেমন তাদের সেবা থেকে যদি আমার দেশ বঞ্চিত হয়, তাহলে তো ভালো হলো না। সবাই যদি একই ধরনের চিন্তা করে, তাহলে সেটা তো ভালো হলো না। ভিন্ন মানুষ ভিন্ন চিন্তা করবে, তাই না? দুজন মানুষ যদি ঠিক একই রকম চিন্তা করে, তাহলে একজনের তো বাঁচারই প্রয়োজন নাই, একজনকে দিলে বাঁচারই প্রয়োজন নেই, একজন থাকলেই হয়। হ্যাঁ, ভিন্ন মত থাকবে, ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, সেটা প্রকাশ করতে দেব। এর মধ্যে কোনো কিছু খারাপ নেই। আমাদের এখানে বলা হয়ে থাকে যত বেশি শিক্ষিত হয় তত বেশি বেকার হয়। তো এই শিক্ষা ব্যবস্থা নিয়েই বা আমরা কোন দিকে যাব? খুবই খুবই কঠিন অবস্থার মধ্যে আছি। আমাদের দেশে টেকনিক্যাল শিক্ষাটাকে আরও গুরুত্ব দেওয়া উচিত। অনেক উন্নত দেশে, জাপানে প্রচুর ছাত্র, সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কিন্তু টেকনিক্যালে চলে যায়। এটা জার্মানিতেও তাই। আমার দেশে ইউনিভার্সিটিতে পড়ে আমি অসংখ্য বিষয়ের নাম বলতে পারি, সেই বিষয়ে পড়ে ওই বিষয়ে কোনো চাকরি পায় না।
তাহলে গোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাই তার নষ্ট হয়ে গেল। তো তারা যদি টেকনিক্যাল শিক্ষার দিকে যায়, কারিগরি শিক্ষার দিকে যায়, সেটা তো অন্তত পক্ষে অর্থনৈতিক ক্ষেত্রে একটা অবদান রাখবে। আমাদের ধোলাই খাল কি পরিমাণ অবদান রাখছে, অন্যান্য জায়গায় তো তারা অবদান রাখতে পারে। নতুন বাজেট আসছে, বলা হচ্ছে মানে এই বছরেই জিডিপির 5% দিবে, সেটা না, গ্র্যাজুয়ালি 5% নিয়ে যাবে। এখন আছে আপনি যেমনটা বলছিলেন 1.7%। তো এটা 5% নিতে হলে যে পরিমাণে টাকা দরকার, তো টাকাই বা কোথায় পাবে? তবে আমি এটা বলবো যে শিক্ষায় বিনিয়োগ হলো সবচেয়ে দামি বিনিয়োগ। কোরিয়া শিক্ষায় বিনিয়োগ করে এত উপরে উঠে গেছে। সিঙ্গাপুরও তাই করেছে। হ্যাঁ, 1950 সালের দিকে যখন ওদের গৃহযুদ্ধ হলো, তখন সমান লেভেল প্লেয়িং ফিল্ড। শুধুমাত্র শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা পরিবার তার ছেলেমেয়ের শিক্ষাকে নিশ্চিত করার জন্য তারা কিন্তু অর্থ রেখেছে, তারা এত উপরে উঠেছে। সিঙ্গাপুরের ক্ষেত্রেও তাই, তাইওয়ানের ক্ষেত্রেও তাই, জাপান তো অনেক এগিয়ে আছে। আমাদের ওই একই পথে হাঁটতে হবে। তাহলে বড় ধরনের একটা ধাক্কা দরকার শিক্ষা খাতে, বড় ধরনের একটা সংস্কার, একটা জাগরণ দরকার সবার ভিতরেই। সেই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি না, কিন্তু আমি আশা করতে চাই, যেহেতু এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষায় জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, এটা শুধু মুখের কথা না, নিশ্চয়ই এর পিছনে একটা কর্মপরিকল্পনা আছে। আমি আশা করি সেই কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের শিক্ষায় বিনিয়োগ এই 1.7 থেকে 5% যাবে। সেই কর্ম পরিকল্পনাটা তো সবার সাথে শেয়ার করা উচিত, সবার মতামত নেওয়া উচিত। অবশ্যই শেয়ার করা উচিত, শুধু সকল মানুষের সঙ্গে শেয়ার করা উচিত, ভিন্ন মতের ভিন্ন পথের মানুষের সঙ্গেও শেয়ার করা উচিত। আর আমাদের এখানে শিক্ষা তো এখন আমাদের মৌলিক অধিকার না, মৌলিক চাহিদা হিসেবে রেখে দেওয়া হয়েছে। আপনার 2011 সালের দিকে বোধ হয় ভারতেও শিক্ষাকে আপনার মৌলিক অধিকার হিসেবে আইন করেছে। এক্ষেত্রেও তো আমরা কিন্তু পিছিয়ে আছি। কোনো সন্দেহ নেই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, মহাপরাধীন ভারতে বাঙালি বিজ্ঞানীদের কিন্তু যথেষ্ট কদর ছিল। আমি একবার ভারতের গোয়া শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিতে গিয়েছিলাম। সেখানে ভবনের সামনে গান্ধীজির অর্ধনগ্ন প্রতিকৃতি, পিছনে 10 জন বিজ্ঞানীর ছবি, যার 5 জন বাংলাদেশের মাটির। এটা ছিল বাঙালি বিজ্ঞানীদের শ্রেষ্ঠত্ব। সেই অংশটা তো আমরা হারিয়ে ফেলেছি। এখন ভারত মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, আমরা এই ধরার ধুলার আমরা কোন গ্রহে যেতে চাই না, আমরা জায়গায় যেতে চাই না। এই পৃথিবীকে আমরা এত ভালোবাসি, আমরা আর অন্য কোথাও যেতে চাই না। আমাদের এই অবস্থার পরিবর্তন বাঞ্ছনীয়। আপনি জানেন, এক সময় পাইক পেয়াদা দিয়ে আপনি আপনার রাজার ধন সেটা পাহারা দিতে পারতেন। এখন তার সেই কাল না, পাইক পেয়াদে দেশ পাহারা দেওয়ার সময় নাই। আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে এত বড় অঙ্কের টাকা লুট হয়ে গেল, কেমন? এর থেকে আমাদের শিক্ষিত লোকেরাই করেছে, শিক্ষিত লোকেরাই করেছে। এর থেকে বোঝা যায় যে আমাদের ওই দক্ষতা নিজেদের লাগবে। বিদেশি পরামর্শক কিংবা বিশেষজ্ঞের দক্ষতায় আমাদের দেশ চলবে না। বাংলাদেশ বাংলাদেশিদের হাতে নিরাপদ, অন্য কারো হাতে নিরাপদ নাও হইতে পারে। এ কথাটা অন্য দেশের জন্য প্রযোজ্য। আমাদের বুঝতে হবে, আমাদের দেশকে যদি অগ্রগতির পথে নিয়ে যেতে হয়, এটা আমরা করব। আমাদের দক্ষতা, আমাদের জ্ঞান ব্যবহার করে বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাব। অন্য কেউ এই কাজটি আমাদের জন্য করবে না। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এবং শিক্ষা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি মনে করি, আমরা তো স্যার বিশ্বাস করি, আমরা তো বলে থাকি যেটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো আমাদের মেমোরাইজ করতে বলেই আমরা আমাদের দায়িত্ব থেকে খালাস পাই। রবি ঠাকুর একটা বড় বাক্যে বাঙালি চরিত্র চিত্রিত করেছিলেন, আমরা যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, যাহা পালন করি তাহা বিশ্বাসও করি না। সেটাই কি এখন আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই মনে হয় যে রবি ঠাকুরের মতো এত একজন দামি মানুষকে মিথ্যাবাদী প্রমাণ করা ঠিক হবে না। এইটা ভেবে মনে হয় ওর উপরে আর আমরা উঠছি না।
কেমন ওই লোকটাকে অপমান করা ঠিক হবে না। আমরা এইরকম পরের দোষে আমরা আকাশ বিদীর্ণ করি, নিজে কোনো দক্ষতা অর্জন করি না। আমি লাস্ট কোশ্চেন আপনার কাছে জানতে চাই, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে একজন মন্ত্রী আছেন, একজন প্রতিমন্ত্রী আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, আপনি পত্রপত্রিকায় দেখেছেন। আমরা আসলে কোথায় যাচ্ছি শিক্ষা খাত নিয়ে? আমি স্বপ্ন দেখতে চাই আমরা ভালো দিকে যাব, এবং যারা দায়িত্বে আছেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী, ওনারা আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ঘুরে দাঁড়াবো জাতি হিসাবে, বিশাল জনগোষ্ঠীর জাতি। এই জনগোষ্ঠী যদি অত্যন্ত দক্ষ হয়, আমরা অত্যন্ত সমৃদ্ধ দেশ। প্রতি বর্গ কিলোমিটারে 1200 থেকে 1300টি মস্তিষ্ক। জাপানেও এতগুলো নাই, ভারতেও এতগুলো নাই, চীনেও এতগুলো নাই। কেমন আমাদের এত বেশি। সুতরাং আমরা এই মস্তিষ্ককে যদি আমরা প্রপারলি প্রশিক্ষিত করতে পারি, তাহলে আমরা দক্ষতা দিতে পারি, আমরা ওদের উপরে জাপানকেও ছাড়িয়ে যেতে হ্যাঁ পারি। ছাড়িয়ে দিতে পারি। জাপানে তো এত মানুষ নাই, আমাদের 1200-1300 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে। ভারতে মাত্র 400 জন, চীনে মাত্র 150 জন। আমাদের অনেক না? আমরা যদি এই ব্রেইনগুলোকে এত পাওয়ারফুল করতে পারি, আমাদের কোনো চিন্তা নাই। উল্টা হয়েছে কিনা, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়েছে কিনা? আমরা ইতিবাচক দিকে ভাবি। এ পর্যন্ত এত নেতিবাচক জিনিস হয়েছে, ইতিবাচক ভাবা খুবই কঠিন। কিন্তু তাও তো বেঁচে থাকতে হবে, একটা স্বপ্ন দেখে বেঁচে থাকতে হবে। আমি আশা করি আমাদের দেশের নেতৃত্বে যারা আছেন তারা এই বিষয়গুলো খুব সুন্দর করে চিন্তা করবেন। দেশকে অগ্রগতির পথে ধাবিত করার জন্য যে সমস্ত কর্ম পরিকল্পনা লাগে, অত্যন্ত আন্তরিকভাবে সেটা করে দেখাবেন। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আশা করি আপনার সাথে আমরা শিক্ষা খাত নিয়ে আরও আলোচনা করব। সামনে বাজেট আসছে, বাজেটে কেমন বরাদ্দ হয়, শিক্ষা সংস্কার কমিশন হয় কিনা, কি কি প্ল্যান পরিকল্পনা আসে, সেগুলো নিয়ে আপনার সাথে আমরা আবারও আলোচনা করব। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।